হ্যালো এভরিওয়ান, আজ বুধবার, ঘড়িতে এখন বাজছে 7:30। রোজকার মতনই আমাদের আজকেও শুরু হয়ে গেছে সকালবেলার ব্যস্ততা। অ্যাবি ব্রেকফাস্টের জন্য মিল্ক নিয়ে বসেছে, আমি এবার ওকে বেগলটা ক্রিম চিজ দিয়ে দেবো। আর আজকে অ্যাবিকে স্কুল লাঞ্চে দিয়ে দেবো এগ ফ্রাইড রাইস, তার সাথে ভেজিও দেবো। ওই যে ফ্রোজেন ভেজিটেবলগুলো বের করে রেখে দিয়েছি। আজকে আবার অফিসটাও শুরু করতে হবে তাড়াতাড়ি, 8:30টার মধ্যে সব কাজ কমপ্লিট করে অফিসে বসতে হবে। আমাদের ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি চিড়ের পোলাও। সকালবেলা এই চিড়ের পোলাওটা একটা হেলদি ব্রেকফাস্ট অপশান। প্রেগনেন্সির সময় আমার জাস্টেশিয়াল ডায়াবেটিস হয়েছিল, যদিও প্রেগনেন্সিতে এটা খুবই কমন, কিন্তু ইউএসএতে যেহেতু আমার প্রেগনেন্সি পিরিয়ডটাতে ছিলাম, তো তখন সঙ্গে সঙ্গে ডক্টর আমাকে রেফার করলো একজন ডায়েটিশিয়ানকে। সে আমার খাবারের চার্ট বানিয়ে দেবে, আমাকে কি কি সারাদিন খেতে হবে। সে আমাকে যেটা বলল যে তুমি সকালবেলা অবশ্যই চেষ্টা করবে প্রোটিন খেতে, এতে তোমার ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে। চিনে বাদাম আর ডিম দুটোই হচ্ছে গুড সোর্স অফ প্রোটিন, তাই সকালবেলা যদি এই দুটোই খাওয়া যায় খুবই একটা ভালো হেলদি অপশান। আমাদের আজকের ব্রেকফাস্টেও তাই আছে। উইকডেজগুলোতে আমরা চেষ্টা করি একটু হেলদি খাবার দাবার খেতে, আর উইকেন্ডে বাইরে গেলে তো বাইরের খাবার দাবার খাওয়া হয়, তখন তো এদিক ওদিক করে উল্টোপাল্টা খাওয়া হয়েই যায়। ছোলা সেদ্ধ করব, তার জন্য ছোলাটা সকাল সকাল ভিজিয়ে দিলাম। ছোলাটা একটু অল্প নুন দিয়ে সেদ্ধ করে রাখলে না অনেক রকমভাবে স্ন্যাকে খাওয়া যায়। আজ অফিসে প্রচণ্ড কাজের চাপ ছিল। এখন ঘড়িতে বাজছে 6টা। এখন যাচ্ছি অ্যাবিকে ওর পিয়ানো ক্লাস থেকে পিক আপ করতে। এই সময়টাতে অ্যাবির এই পিয়ানো ক্লাসের দিন অমিত বাড়িতে থাকে না, তাই আমাকেই গিয়ে নিয়ে আসতে হয়। বাড়ির খুবই কাছে, 10 মিনিটও সময় লাগে না। এখন অ্যাবি স্কুলের পাশ থেকে যাচ্ছি। কিছুদিন আগে, এই 4-5 সপ্তাহ আগে একদম দিনের আলো থাকতো, আর তখন বাচ্চারা সমস্ত প্লেগ্রাউন্ডে খেলতো। অ্যাবিও তো পিয়ানো ক্লাস থেকে ফেরার সময় বন্ধুদের সাথে খেলে তারপরে বাড়ি যেত। কিন্তু আজকে পুরো ঘুটঘুটে অন্ধকার, শীত পড়ে গেছে, বেলা ছোট হয়ে গেছে। যাবি নাকি খেলতে? দেখি দৌড়ে খেলার মাঠে খেলে আয়। হ্যাঁ, আমার বলছে কেউ নেই, কেউ থাকবে কি করে আমি এই ঘুটঘুটে অন্ধকারে। তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড। হ্যাঁ, দৌড়ে বলছে এখানেই দৌড়ে চলে যাই। যেতে পারিস, পড়ে টড়ে গেলে লাগবে, এগুলো তো পুরো কংক্রিট। দেখো কি করবে, কিন্তু আমার মনে হয় পড়ে গেলে পরে দাঁত টাত ভেঙে যেতে পারে। এমনিতেই কিন্তু একটা দাঁত ভেঙেছো আমি, এই কথাটা বললেই আমি দাঁড়িয়ে বলে সবসময় বলো কেন। আচ্ছা যাও, ইচ্ছে করেছে এখন। হাওয়া দিচ্ছে না প্রচন্ড প্রচন্ড। আমার তো আসার সময় অসুবিধা হয়েছে একটুখানি। আসার সময় আমি আসছিলাম যখন, হাওয়াটা পুরো ওইদিকে, মানে আমি যত এগোচ্ছি মানে মনে হচ্ছে রাস্তা এগোতে পারছি না আমি, এত জোরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, জোরে হাওয়া দিচ্ছিল। জানি না মনটা এত ব্লারি কেন। বাড়ি ফিরেই রান্নাবান্না শুরু করেছি ডিনারের জন্য। আজকে বানাবো স্যামন মাছ। স্যামন মাছ ভীষণই সফট, একটু এদিক ওদিক হলেই ভেঙে যায়। একটু তেলটাও ঠিকঠাক করে গরম হয়নি, এখন দেখছি কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। খুব সাবধানে রান্না করতে হবে। স্যামন মাছে প্রথম আমার খাওয়ার অভিজ্ঞতা বলি। আমি তখন সদ্য ইউএসএতে এসেছি, আর অমিত তখন অলরেডি 7-8 মাস ধরে একটা প্রজেক্টের জন্য ইউএসএতেই আছে। অমিত যখন আমার সাথে দেখা করতে এলো, তখন বললো যে একটা নতুন মাছ খেলাম, স্যামন মাছ, রান্না করে খাওয়াবো। আর অমিত তখন সদ্যই রান্না শিখেছে, এই জাস্ট কয়েক মাস হয়েছে। প্রথমে শুরুর দিকে এসে রান্না না করে বেশ কিছুদিন কাটিয়েছিল, তারপরে বাইরের খাবার খেয়ে যখন আর চলছিল না, তখন রান্নাবান্না একটু আধটু করে শুরু করেছে। চেষ্টা করেছিল ওরই এক বন্ধুর কাছ থেকে শেখা রেসিপি বানাতে, কিন্তু ওই অভিজ্ঞতা না থাকলে যা হয়, মাছটা যেই তেলে দিল, ভাজার সময় ভেঙে চুড়ে এমন হলো, লোটে মাছের ঝুরি যেরকম হয়, স্যামন মাছের ঝুরি খাওয়ালো। আর স্যামন মাছ সামুদ্রিক মাছ, হালকা একটা স্মেলও ছিল, তাই খুব একটা ভালো লাগেনি। তারপরে বেশ কয়েক বছর পর যখন নিউ জার্সিতে দুজনে মিলে একসাথে থাকতে শুরু করলাম, তখন আরও একটা রেসিপি বানিয়ে খাওয়ালো, সর্ষে দিয়ে স্যামন মাছ। সেটা খেতে খুব ভালো লাগলো। তারপর থেকে স্যামন মাছ পছন্দ করা শুরু করলাম একটু একটু করে। স্যামন মাছ না ভেজে রান্না করলেই ভালো হয়, আর এখানকার লোক তো মোটামুটি কাঁচাই স্যামন মাছ খায়। এত সফট মাছ না, একটু এদিক ওদিক করতে গেলেই ভেঙে যায়।
না ভেজে যেসব রেসিপি আছে, যেমন ওই সর্ষে পোস্ত দিয়ে ভাপা বা দই দিয়ে মাছ ভাপা, এগুলো খুব ভালো হয়। তবে স্যামন মাছ ভীষণই হেলদি একটা মাছ, প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে, গুড সোর্স অফ ফিশ অয়েল। আজকে আমি কালো জিরে আর একটু রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে প্রথমে তারপরে তার মধ্যে পেঁয়াজ দিয়েও ভাজা ভাজা করে মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু সামান্য জল দিয়েছি, আর তার ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার জলটা যেই ড্রাই হয়ে যাবে, একদম ভাজা ভাজা মতন হয়ে যাবে, রান্নাটা রেডি হয়ে যাবে। আজকে একটা নতুন রান্না করছি, চাপলি কাবাব বানাচ্ছি, কিন্তু সেটা চিকেন দিয়ে নয়, সয়াবিন দিয়ে বানাচ্ছি। কালকে নিরামিষ ছিল, অনেকটা সয়াবিন সেদ্ধ করেছিলাম, অতটা সয়াবিন আর রান্না করিনি। ওই নিরামিষ সয়াবিন আর বেশি দিন কেউ খেতে চায় না, তাই রেখে দিয়েছিলাম। আজকে একটুখানি গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিলাম। তার মধ্যে এবার চাপলি কাবাবে যা যা মশলা দিই সবই অ্যাড করলাম। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, জিঞ্জার গার্লিক পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্স করলাম। তারপরে তো এর মধ্যে একটু বেসন দিলে ভালো হতো, কিন্তু আমাদের বাড়িতে তো বেসন দেওয়া হয় না অ্যাবির অ্যালার্জির জন্য, তাই আমি একটুখানি ব্রেড ক্রাম্বস দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে ওর মধ্যে একটা ডিম অ্যাড করে আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। কেমন খেতে হবে জানি না, একেবারেই নিজের মন থেকে বানালাম। একদম চাপলি কাবাব যেরকম বানাই চিকেন দিয়ে, সেই সব জিনিসপত্র দিয়েই বানালাম। আমি যখন সয়াবিনটা গ্রাইন্ড করতে দিয়েছি তখন একটু না জল অ্যাড করেছিলাম, সেটা না করলেই হতো, তাহলে হয়তো ব্রেড ক্রাম্বসটাও লাগতো না। আর বসিয়ে দিয়েছি তাওয়াতে চাপলি কাবাবের শেপ করেই, উল্টানোর সময় ভাবছি ঠিকঠাক উল্টালে হয়, যদি ভেঙে যায় ব্যাস তাহলে তো আর হয়েই গেল। কিন্তু দেখলাম না, ঠিকঠাক করেই সব কটা উল্টে গেল। 2-3 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নিলাম, একদম লো ফ্লেমেই ভেজেছি। নিরামিষ সয়াবিন যেটা রান্না করেছি কালকে, সেটা রান্না করলে পরে ওটা পড়েই থাকতো, আমাকে খেয়ে শেষ করতে হতো। তবুও এটা চাপলি কাবাবের মতো দেখতে, অ্যাবিকে তো চাপলি কাবাব বলেই চালিয়ে দেবো, যে খেয়ে দেখ কেমন খেতে হয়েছে। সয়াবিনের চাপলি কাবাব রেডি হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একটাই সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে খেতে। ভালোই হয়েছে, একটা নতুন রেসিপি পাওয়া গেল। ডিনারে আজকে স্যামন মাছ আর তার সাথে সয়াবিনের কাবাব, কেউ আর ডাল খাবে না বলছে। এখন অফিসে কাজের খুব চাপ চলছে, তাই রাত্রেবেলাতেই যতটা সম্ভব ঘরের কাজগুলো গুছিয়ে রাখি। জলের বোতলে জল ভরে রাখলাম, অ্যাবি কালকে স্কুল লাঞ্চে যে জলটা নিয়ে যাবে সেই ওয়াটার বটলটাও ভরে রাখলাম। আর সকালবেলা উঠে অ্যাবি যেটা মিল্ক খাবে, মিল্কে দেখলাম শেষ হয়ে গেছে, সেটাও একটু রিফিল করে আজকেই রেখে দিলাম। আর কানাডাতে এলে পরে মোটামুটি মিল্কের এই জারটা, এটা সবার বাড়িতেই কমন, যেখানে মিল্ক রাখা থাকে তার পাশেই রাখা থাকে, কারণ মিল্কের প্যাকেটগুলো এরকম প্লাস্টিক প্যাকেট থাকে, এই জারের মধ্যে ভরে রেখে দিলে পরেই মিল্কটাকে ঢালতে সুবিধা হয়। আমি আবার একটুখানি কেটেও রেখে দিলাম সকালবেলা উঠে, যাতে অ্যাবি নিজে নিজেই নিয়ে মিল্কটা খেতে পারে। মিল্কের জন্য কাপটাও সামনেই রেখে দিলাম যাতে খুঁজতে না হয়। আর সকালে যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিলাম। অফিসের লাঞ্চ টাইম 12টার সময়, ওই সময় তো লাঞ্চ করা হয়ে যায়, তারপরে 3টে সাড়ে 3টের দিকে একটু খিদে পায়, তখন একটু এই ছোলা সিদ্ধ খেয়ে নিলেই হয়ে যায়। সব কাজই মোটামুটি মিটে গেছে, আর যা রান্না করেছিলাম সবই তো লেফট ওভার রয়েছে, কালকে দুপুরের লাঞ্চেও এগুলো হয়ে যাবে। একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, সবই ঠান্ডা হয়ে গেছে, এবার এক এক করে সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এদিকে অ্যাবিবাবু বসেছে পিয়ানো করতে, ভালোই হয়েছে। আমি এখন গান শুনতে শুনতে সমস্ত ঘরের কাজকর্মগুলো মিটিয়ে নিচ্ছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কাল দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।